যারা বর্তমান সময়ে নার্সিংয়ের পদে আছো অথবা যারা নার্সিং ট্রেনিং নিচ্ছ, আজকের ঘটনাটা তোমাদের জন্য। মানুষের জীবনের অন্তরালে এমন কত লৌকিক, অলৌকিক অথবা ভৌতিক ঘটনা ঘটে যায় যা বিশ্বাস ও অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। তোমরা বিশ্বাস করো কিংবা নাই করো, তারা অবশ্যই আছে। আর এমনই কিছু কিছু বেছে নেওয়া ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা, আমাদের গল্প। আজকের ঘটনাটা না এমন একজনকে ঘিরে যার সঙ্গে আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। তার কাছেই ছোটবেলায় এমন অনেক ঘটনা শুনে বড় হয়ে উঠেছি আমি। সে আর কেউ নয়, আমার দিদি শম্পা হাজরা। আজকে তার জীবনের একটি ভৌতিক এক্সপিরিয়েন্স ও একটি সত্যি ভৌতিক ঘটনা। তাই আর সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 87 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আজকের এপিসোডটা শুনছো তাদের জন্য বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। সঙ্গে আমি আছি রাজ। শুরু করছি আজকের 87 নম্বর এপিসোড। প্রথমেই বলে রাখি, এই ঘটনার স্থানের নাম গোপনে রাখলাম। এই ঘটনার বয়স খুব বেশি হয়নি। আমি যে ডায়াগনস্টিক সেন্টারে কাজ করি, এই ঘটনা সেইখানেই ঘটে আমার সাথে। আমাদের সেন্টারে অনেকগুলো রুম আছে, যার মধ্যে একটি রুম ইউএসজি রুম। তখন দুপুর প্রায় 3টে। পেশেন্ট না থাকার কারণে ইউএসজি রুমে বসে একা একাই কিছু খুঁটিনাটি কাজ করছিলাম। পেশেন্ট ছিল না, তাই সেই কারণে শুধুমাত্র একটা ছোট্ট বাল্ব ছাড়া সম্পূর্ণ ঘরের আলো বন্ধ করেই বসছিলাম। তা ওই রুমের মধ্যেই একটা অ্যাটাচ বাথরুম ছিল ডক্টরদের জন্য। হঠাৎই আমার কানে বাথরুমে ফ্লাশ করার শব্দ আসে। আমি খানিক চমকে উঠি এবং ভাবি যে আমি ছাড়া তো এই রুমে আর কেউ নেই, তবে বাথরুমের ভেতরে কে? পরক্ষণে আবার এটাও মনে হয়েছিল যে কোনোভাবে হয়তো টেকনিক্যাল ফল্ট হয়েছে। এই নিয়ে অত ভেবে লাভ নেই। এই নিয়ে ভাবছি আবারও বাথরুম থেকে কল থেকে জল পড়ার শব্দ আসে। আবারও মনকে বোঝাই যে হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। যাবার সময় সিকিউরিটি দাদাকে বলতে হবে। ওই দিন আর তেমন কিছু হয় না, তবে এমন কিছু কিছু ছোট্ট ছোট্ট ঘটনা ঘটতে থাকে আমার সাথে। এরই মধ্যে বেশিরভাগই আমি পাত্তা দিই না। এরপর দিনটা ছিল রবিবার। সবার সময় মতন ছুটি হয়ে যায়, তবে আমার সেই দিন এক্সট্রা ডিউটি ছিল। সেই কারণেই সম্পূর্ণ ফ্লোর বেশিরভাগই ফাঁকা ছিল। তখন বোধহয় দুপুর 4টে। একটু টায়ার্ড লাগছিল, পেশেন্টও ছিল না। তা ভাবলাম যে কিছুক্ষণ শুয়ে নি। এমনিও তখন কাজের চাপ ছিল না। তবে চোখ বন্ধ করতেই কেন জানি না ভীষণ মনে হচ্ছিল যে আমি ছাড়াও এই রুমে অন্য কেউ আছে। আর সে এমনই কেউ যাকে আমি দেখতে পাচ্ছি না, তবে সে আমার দিকে অনবরত তাকিয়ে রয়েছে। অনেকবার চেষ্টা করার পরও ঘুম আসছিল না। তার জায়গায় প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছিল। তাই চট করে উঠে লাইটগুলো জ্বালিয়ে দিই, তারপর পা ঝুলিয়ে একটু বসি। তবে অস্বস্তি একটু কম ঠিকই হচ্ছে, তবে ওই রুমে আরও একজনের অবস্থান আমি যেন তখনও অনুভব করতে পারছিলাম। খালি মনে হচ্ছিল যে আমার আশেপাশে পর্দার ওই পার থেকে কেউ যেন হাঁটা চলা করছে, এবং সেই কারণেই পর্দাগুলো বারবার সরে সরে যাচ্ছে। অদ্ভুতভাবে আমাদের ইউএসজি রুমে কোনো ফ্যান বা পাখা ছিল না, এবং ফ্যান বা পাখা কোনো রকম হাওয়া ছাড়া পর্দাগুলো কিভাবে উড়ে যায়, এটা অদ্ভুত নয়? এইসবের মধ্যেই কেমন যেন আমার মাথায় এক অজানা অস্পষ্ট ভয়ের মাথা ছাড়া দেয়। ভয়ে আমি ঠাকুরের নাম করতে থাকি। তবে যতক্ষণ ঠাকুরের নাম করতে থাকি ততক্ষণ ঠিক। বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই অনুভব করি যে রুমের তাপমাত্রা হঠাৎ করে ভীষণ শীতল হতে শুরু করেছে।
ওই রুমে এসি ছিল, তবে আমি এসি চালিয়ে কোনো দিনই বসতাম না। আর যথারীতি আমি ওইসব ভূত প্রেত এগুলোতে প্রচণ্ড বিশ্বাসী। আর আমি জানি হসপিটালে এমন অনেক ঘটনা ঘটে থাকে। আর আমি সম্পূর্ণ অনুভব করছিলাম যে সেই রুমে আমি ছাড়াও আরও একজন আছে যে হয়তো আমার ক্ষতি করে দিতে পারে। তাই ভয়ে রুম থেকে বেরিয়ে যাই। রুম থেকে বেরোতে আরও একটা ঘটনা ঘটে। আমি ফ্লোরে যত হাঁটছি সেই ফ্লোরের একজনের নয়, দুজনের পায়ের শব্দ হতে থাকে। অতি কষ্টে মনকে বোঝাতে থাকি যে হয়তো আমারই পায়ের শব্দ ইকো হয়ে এমনটা শোনাচ্ছে। তবে আমার মন কি বোঝানোটা মিথ্যে হয়ে যাবে তা সত্যি ভাবতে পারিনি। ফ্লোরে হাঁটতে হাঁটতে আমি একটু থামতেই আমার হাঁটার শব্দটা বন্ধ হলো ঠিকই, তবে অন্য পায়ের আওয়াজটা ঠিক আগের মতনই ক্রমাগত শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই কিছু যেন একটা হাওয়ার বেগে আমাকে ছুঁয়ে আমার পাশ কাটিয়ে বেরিয়ে যায়। আমি ভয়ে ছুটতে ছুটতে বাইরে যাই এবং ওইখানে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি দাদাকে এই সমস্ত ঘটনা বলি। তখন ওইখানে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি দাদা আমার মুখের দিকে স্তব্ধভাবে তাকিয়ে থাকে এবং বারণ করে যাতে ওই রুমে আমি যেন না বসি। এমনই কিছু কিছু ঘটনা আমার সাথে বারবার ঘটতে থাকে। একদিন তো এমনও দেখি ইউএসজি রুমের দরজা হঠাৎ করে অর্ধেক খুলেই প্রচণ্ড জোরে বন্ধ হয়ে যায় এবং অদ্ভুতভাবেই ভেতরে কেউ থাকে না। ভয়। আরও একদিনের ঘটনা। তখন রাত 9টা, 8:30টায় আমার ছুটির সময় পেরিয়ে যাবার পরও একটু কাজ পেন্ডিং থাকায় আমি বের হই না। ভাবি কাজটা শেষ করেই একেবারেই বের হব। ইউএসজি রুমে বসে কাজগুলো সারছিলাম কানে হেডফোন দিয়ে। হঠাৎ করেই কেউ যেন পিছন থেকে এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে। পিছনে ঘুরে তাকাতে স্বাভাবিকভাবে সেখানে কেউ থাকে না। সম্পূর্ণ শরীর আমার যেন ভারী হয়ে যায়। পরের দিন এই ঘটনা আবারও গিয়ে সিকিউরিটি দাদাকে বলি। তখন ওই সিকিউরিটি দাদা আমাকে যা ঘটনা শোনালেন তা শুনে সত্যি সেই ঘটনা এখনো ভাবলে আমার সারা গায়ে কাটা দেয়। সেই সিকিউরিটি দাদা বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না বোন, এই 2-1 মাস আগের ঘটনা। আমি রাতের শিফটিংয়ে ছিলাম, বুঝলে তো। তখন রাত বোধহয় 1টা কি 1:30, ঠিক মনে নেই। কিছুটা আমার তন্দ্রা লেগে গেছিল। একটা বাচ্চার হাসার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ধড়পড় করে উঠে আমি ভাবি যে কি হলো, বাচ্চার শব্দ এখান থেকে কোথা থেকে আসছে। তাই ভাবি একবার সম্পূর্ণ সেন্টারটা চেক করে আসি। চেক করতে গিয়ে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে জানো তো আমার সাথে। একটা বামন বাচ্চা ছুটে দেখলাম যে ইউএসজি রুমে ঢুকে গেল। আমি ভাবলাম যে ইউএসজি রুম তো লক করা, তবে আমি কি লক করিনি। আমি ছুটে যাই ইউএসজি রুমের সামনে, দেখি না রুম তো আগের মতনই লক করা। আমি লক খুলে ভেতরে দেখলাম। ভেতরে ঢুকতেই আমার সারা শরীরটা যেন ভারী হয়ে যায়। খুব অদ্ভুত ভাবে সেই রুমে যেন প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর আমি অনুভব করছিলাম যে যে রুমটায় আমি ছাড়াও অন্য কেউ আছে। আর আর একটা কথা জানো তো, ওই ওই রুমে না সম্পূর্ণ স্পষ্টভাবে কোনো একটা বাচ্চার হাসির শব্দ পাচ্ছিলাম। আমি তন্ন তন্ন করে গোটা ঘরে খুঁজলাম, কিন্তু ওই বাচ্চাকে আমি কোথাও পেলাম না। দাদি ওই ইউএসজি রুমে থাকা একটা টেবিল আছে না, যেখানে আর কি ডাক্তারবাবুরা বসে, ওই টেবিলটার নিচে হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনতে পাই। আমি আমি মাথা নিচু করে ওই টেবিলটার নিচে দেখতেই, তুমি বিশ্বাস করবে না, আমি আমি হয়তো জন্মে এমন জিনিস দেখিনি। আমি দেখলাম ওই বামন বাচ্চাটা আমার দিকে তাকিয়ে তার ওই কুৎসিত বড় বড় চোখ দিয়ে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। না বোধহয় ওই দৃশ্য আমার মন মেনে নিতে পারেনি।
আমার মাথা আমার সাথ দিতে পারেনি, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের দিন হসপিটালেরই কয়েকজন ডাক্তারবাবু মিলে আমাকে তোলে। আমার যখন চোখ খোলে তখন আশেপাশে প্রচন্ড ভিড় দেখি। বোন, আমি তোমাকে একটা অনুরোধ করতে পারি, ওই রুমে তুমি বসো না। এই কথা শোনার পর আমার আর সাহস হয়নি যে একা একা ইউএসসি রুমে বসবো, তাই আর চেষ্টাও করিনি। এরপর থেকে আমার কাজ থাকুক কিংবা নাই থাকুক, ইউএসসি রুম যেমন বন্ধ থাকে তেমনই বন্ধ করে আমি বাইরেই এসে বসতাম। অনেকে জিজ্ঞাসা করতো, এবং এটাও ঠিক, এমন ঘটনা আরও অনেকের সঙ্গে ঘটেছে, তারা আমাকে এসেও বলেছে, তবে আমি তাদেরকে আর ভয় দেখাইনি। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। যারা যারা নার্সিং ট্রেনিং করছো অথবা যারা নার্স, যারা মানে সব হসপিটালের ফিল্ডে আছো, তারা জানো যে হসপিটালে এমন অনেক ঘটনা ঘটে থাকে। তোমাদের কাছেও আমি জানি অনেক ঘটনা আছে, কিছু কিছু লোকের সঙ্গে ঘটনা ঘটে। আর হসপিটাল এমন একটাই জায়গা যেখানে আনো কিংবা নাই মানো, সেইখানে এমন অনেক কিছু থাকে যা তোমাদের চিন্তা ভাবনার ওপরে, যা তোমাদের চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে। তাই যদি তোমাদের কাছেও এরকম ঘটনা থাকে তবে কিন্তু প্লিজ আমাদেরকে পাঠিও। আর থ্যাংক ইউ সো মাচ আজকের ঘটনাটা আর কি আমাকে বলার জন্য। অনেকদিন পর আর কি কথাবার্তা যখন দিদির সঙ্গে বলছিলাম, এরকম একটা ঘটনা শুনে জাস্ট দারুণ লাগলো। দিদির কাছে প্রায় ছোটোবেলা থেকে অনেক এমন ঘটনা শুনে এসেছি। আমার দাদু আমাকে এরকম ঘটনা বলতো, দিদির কাছে বেশ ভালো লাগতো। বেশ আমার ভূতের ঘটনা ছোটোবেলা থেকেই ভালো লাগে, আর এই ঘটনাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই আমারও ভালো লাগছে। আর তোমাদের কাছেও এরকম ঘটনা থাকলে প্লিজ আমাদেরকে পাঠিও। আমাদেরকে কীভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরবো আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।